তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা লুকিজমের এপিসোড 12 নিয়ে কথা বলতে চলেছি। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম যে ইয়ংলি জ্যাকের সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়। আজকের পর্বে আমরা দেখি ইয়ংলি হাসতে হাসতে জ্যাককে বলে, বদমাস, এবার তোকে দেখে নেব। আর যেই জ্যাক কাছে আসে, ইয়ংলি বলতে থাকে, আমি তোকে মারব না। আরেকটি ঘুষি জ্যাকের দিকে মারে, কিন্তু জ্যাক সেই ঘুষিটি তার হাত দিয়ে ধরে ফেলে। জ্যাক এত সহজে তার ঘুষি ধরে ফেলে যে যখন জ্যাক ইয়ংলির ঘুষি খুব সহজে ধরে ফেলে তখন ইয়ংলি খুব অবাক হয়ে যায়। কিন্তু এরপর সে তার অবাক হওয়াটা লুকিয়ে রেখে বলে, তুমি কি ভয় পেয়েছ? আমি কি তোমাকে ভয় দেখিয়েছি? কিন্তু এবার আমি তোমাকে ভয় দেখাবো না। এবার তোমার সত্যিই মার পড়তে চলেছে। আর হঠাৎ করে সে আরও একটি ঘুষি জ্যাকের দিকে মারে। আর এই মুহূর্তে জ্যাকের দুটি হাঁটি পকেটে ছিল, তবুও সেই ইয়ংলির ঘুষি খুব সহজে। তো যেহেতু জ্যাক চাইছিল না যে মীরা, যাকে জ্যাক পছন্দ করে, সে জানতে পারুক যে জ্যাক কোথাও মারামারি করছে, তাই জ্যাক বলে, এই কিমিউই, তুমি কি মীরার খুব কাছের বন্ধু? এরপর কিমিউই বলে, কে মীরা? আর কিমিউইয়ের বয়ফ্রেন্ড এটা দেখে আরও বিরক্ত হয় যে সে যখন মারামারি করছে তখন জ্যাক কিমিউইয়ের সাথে কথা বলছে। আর তার বয়ফ্রেন্ড বলে, এই, আমি এখনো শেষ করিনি। কিন্তু জ্যাক ইয়ংলিকে উপেক্ষা করে। আমি এই লোকটিকে তোমার কাছ থেকে দূরে রাখব, কিন্তু মনে রেখো, আমি এখানে কোনো মারামারি করিনি। এরপর জ্যাক ইয়ংলিকে বলে, তুমি জানো যে পুরুষরা মেয়েদের ওপর হাত তোলে তারা আসল পুরুষ নয়। এরপর ইয়ংলি বলে, আর ইয়ংলি কাশতে কাশতে মনে মনে ভাবে, আমি সব কিছু ঝাপসা দেখছি। জ্যাক বলে, এমন মার খাওয়ার পর তোমার নিশ্চয়ই ব্যথা হচ্ছে, তাই না? কিন্তু ইয়ংলি আবার উঠে জ্যাককে এরপর ইয়ংলি বারবার জ্যাককে মারার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ঘুষি খেয়ে নিচে পড়ে যায়। আর এরপর ইয়ংলি মনে মনে ভাবে, এ তো খুব দ্রুত, এই লোকটা কে? আর আমাদের মোটা ড্যানিয়েল পার্ক এই সব দেখে, এ তো খুব দ্রুত। যখন আমি এর সাথে লড়াই করেছিলাম তখন এর আক্রমণ থেকে কিভাবে বেঁচে পেরেছিলাম? আর ড্যানিয়েল পার্ক এই জ্যাকের একটি কৌশল দেখেছিল, যার নাম ছিল স্ট্রেট। তো ড্যানিয়েল পার্ক নিজে, এটা কি বক্সিংয়ের অন্য কোনো কৌশল, যেভাবে জ্যাক তাকে মেরেছে? আর বলে রাখি, জ্যাক এখন যে কৌশলে লড়াই করছিল তার নাম হলো জ্যাব। আর ড্যানিয়েল পার্ক জ্যাকের প্রতিটি চাল বিশ্লেষণ করছিল এবং দেখছিল জ্যাক কিভাবে লড়াই করে। এরপর সে দেখে জ্যাক যেই ঘুষির কারণে ইয়ংলি শূন্যে উঠে যায় আর তার জুতো টুতো সব খুলে যায় আর তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবে, জ্যাক তার পুরো শরীরের শক্তি একটি ঘুষিতে নিয়ে এসেছে, এটা সত্যি স্ট্রেট। আর আমরা দেখি যে ইয়ংলি মাটিতে পড়ে যায় আর ওপর থেকে জ্যাক তাকে লাথি মারা শুরু করে। জ্যাক বলে, সে যেমনই ব্যবহার করুক না কেন, কোনো মেয়ের ওপর হাত তোলা খুব খারাপ কাজ। আর জ্যাক স্টাইল করে বলে। আর কিমিউই জ্যাককে বলে যে সে হয়তো উল্টো কথা বলেছে। এরপর জ্যাক ঘুরে বলে, তুমি একদম চুপ থাকো, কিছুই বলো না। এরপর জ্যাক মোটা ড্যানিয়েল পার্ককে বলে, এখন হিসাব সমান সমান। আর ড্যানিয়েল পার্ক মনে মনে ভাবছিল, ওকে দেখে মনে হচ্ছে ও আমার কাছে ক্ষমা চাইতে চাইছে। এরপর দৃশ্য কি পরিবর্তিত হয় এবং আমরা ভাস্কোকে দেখি যে তার জিমে ডাম্বেল তুলছে, নিজে শরীর বানাচ্ছে। আমরা দেখি ভাস্কো জিমে খুব ভারী ওজন তুলছে, কিন্তু হঠাৎ সে নিজেকে বলে, আয়, তোমার জন্য তো এত ওজন খুব কম ছিল, আজ তোমার কি হয়েছে? আর আমরা দেখি যে ভাস্কো ভারী ওজন এই সময় তুলতে পারছিল না। আর এমনটা হচ্ছিল কারণ ভাস্কোর কানে চুলকাচ্ছিল, যার কারণে তার মনোযোগ নষ্ট হচ্ছিল। আর এত সামান্য কারণে ভাস্কোর চোখ থেকে জল বেরিয়ে আসছিল। এই ছেলেটা সত্যিই আমার বাবার প্রতিবন্ধিতার জন্য পাওয়ার সব টাকা আমি শেষ করে ফেলেছি। তো আপনারা তো জানেনই যে তার বাবাকে প্রতিবন্ধিতার জন্য টাকা দেওয়া হতো, আর সেই গাংনাম ল্যান্ডলর্ড হানিউলকে পাঠাতে পাঠাতে সেই সব টাকাও শেষ করে ফেলে। আর যেহেতু গাংনাম ল্যান্ডলর্ডের সব টাকা শেষ হয়ে গেছিল, তাই সে এখন আর হানিউলকে টাকা পাঠাতে পারছিল না। আর হানিউলের লাইভ স্ট্রিমে অনেক নতুন দর্শক আসে এবং হানিউলকে টাকা পাঠাবা শুরু করে। হ্যানিউল এমনটা কেন করছে? এতক্ষণ তো সে আমার সব ভালোবাসা গ্রহণ করেছিল, সে কি আমাকে ঠকিয়েছে? কিন্তু আমাদের ভালোবাসার কি হলো? এই মেয়েটিও কিমিউইয়ের মতো। হয়তো সে এমন ধরনের মেয়ে যে আমি তাকে কখনো ক্ষমা করব না। জীবন আমার সাথে এত বেশি অন্যায় কেন করছে? আর এই সব গাংনাম ল্যান্ডলর্ড হানিউলের লাইভ স্ট্রিম দেখতে দেখতে মনে মনে ভাবছিল। তো যেই হানিউল তার লাইভ স্ট্রিম শেষ করে, এখন আর বলার দরকার নেই যে সে এমনটা কেন করে। এরপর গাংনাম ল্যান্ডলর্ড মনে মনে ভাবে, প্রথমে আমাকে হানিউলের সাথে দেখা করতে হবে এবং তাকে আমার ভালোবাসার সম্পর্কে সব কিছু বলতে হবে। এরপর গাংনাম ল্যান্ডলর্ড হানিউলের লাইভ স্ট্রিমের একটি স্ক্রিনশট নেয় এবং তার ঘরের জানালা থেকে হানিউলের বাইরের দৃশ্য দেখে সে কোথায় আছে তা বোঝার চেষ্টা করে। সে জানালা থেকে বাইরের দৃশ্য দেখে বিশ্লেষণ করার চেষ্টা করে। আর এরপর গাংনাম ল্যান্ডলর্ড পাগলের মতো সবকিছু খুঁজতে শুরু করে। সে ঘন্টার পর ঘন্টা ধরে খুঁজতে থাকে যে হানিউল কোথায় আছে। জানালার বাইরে যে বিল্ডিংয়ের নাম হালকা দেখা যাচ্ছিল এবং সেখানে নাম লেখা ছিল গাংনাম টু 300 মিটার্স।
আর এরপর গাংনাম ল্যান্ডলর্ড ইন্টারনেটে অনেক কাছাকাছি জায়গা খুঁজে পায়, যা অনেক ছিল। এরপর গাংনাম ল্যান্ডলর্ড যে জায়গাগুলোতে তার বেশি সন্দেহ হয়, আর সেই কামুক গাংনাম ল্যান্ডলর্ড মনে মনে ভাবে, অবশেষে এবার আমরা দেখা করতে চলেছি। আর সে ভালোবাসার সাথে হানিউলকে জয়ী বলে ডাকে এবং মনে মনে বলে, আমি জয়ীর স্বামী, অবশেষে তো আমাদের দেখা করতেই হবে। আর মনে মনে হানিউল ভাবছিল, আমাকে এভাবেই কাজ করতে থাকতে হবে, তবেই আমি ইউইকে ছাড়িয়ে যেতে পারবো। আমাকে দ্রুত বাড়ি গিয়ে আবার লাইভ স্ট্রিম করা উচিত। আর হাঁটতে হাঁটতে হানিউল সুন্দর ড্যানিয়েল পার্কের কথা ভাবছিল। ড্যানিয়েল পার্ক, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। কিন্তু তখনই আমরা দেখি যে হানিউল যেখান দিয়ে যাচ্ছিল তার পাশে গাংনাম ল্যান্ডলর্ড দাঁড়িয়েছিল আর খুব ভীরস্য চোখে হানিউলকে দেখছিল, আর সে হাসছিল। আজকের অধ্যায় এখানেই শেষ। আশা করি আমার আজকের ব্যাখ্যাও আপনাদের ভালো লেগেছে। আর আমার আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।